নমস্কার, লেখাঘরের ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত। আজ 22শে শ্রাবণ। বাংলা সাহিত্য জগতের এই দিনটি একটি অবিস্মরণীয় দিন। যদিও আজকের দিনের বিশেষ তাৎপর্য সম্পর্কে বলা নিতান্তই অপ্রয়োজনীয়, তবুও বলছি। আজকের দিনেই বাংলা তথা বিশ্ব সাহিত্য হারিয়েছিল সাহিত্য জগতের রবি নামক এক উজ্জ্বল জ্যোতিষ্ককে। যেহেতু সাহিত্য নিয়েই লেখাঘরের ওঠা বসা, তাই এই বিশেষ দিনটিকে এড়িয়ে যেতে পারল না লেখাঘর পরিবার। তবে প্রথাগত আনুষ্ঠানিকভাবে যেভাবে আমরা 22শে শ্রাবণ উদযাপনে অভ্যস্ত, এবছরের বর্তমান পরিস্থিতির কারণে সেইভাবে 22শে শ্রাবণের উদযাপন করার সৌভাগ্য হলো না লেখাঘর পরিবারের। তাও আমাদের কিছু সদস্যদের তীব্র ইচ্ছাশক্তি ও সহযোগিতার বলে আমরা যথাসাধ্য চেষ্টা করলাম। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের বিরক্তির কারণ হবে না। লেখাঘর পরিবার 22শে শ্রাবণের এই অনুষ্ঠানের জন্য একটি বিষয় রেখেছিল তার সদস্য সহ অন্যান্য বেশ কিছু সাহিত্যপ্রেমীদের কাছে। বিষয় ছিল এবছরের 22শে শ্রাবণ, অর্থাৎ 1427 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। সেই বিষয়ের ওপর যে কয়েকটি লেখা এসেছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ লেখাটি আমরা এই অনুষ্ঠানে এখন পাঠ করব। এই বিষয়ের ওপর যে লেখাটি নির্বাচিত হয়েছে সেটি লিখেছেন অনামিকা গুপ্ত নামধারী এক সাহিত্যপ্রেমী। তিনি এর আগেই লেখাঘর পরিবারে একটি কবিতা পাঠিয়েছিলেন, আমরা সেই কবিতা পাঠও করেছি। লেখাঘরের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই লেখা পাঠানোর জন্য। লেখাঘর পরিবারের সাথে তার সম্পর্ক আরও গভীর হোক, এই আশা রাখি। ধন্যবাদ লেখাঘর পরিবারের সকল সদস্যকে। ধন্যবাদ লেখাঘরের সম্পাদক মহাশয়কে একটি সাংস্কৃতিক মঞ্চে পরিচালনার দায়িত্বে থেকে সময়োপযোগী এই বিষয়টি নির্বাচন করার জন্য। সাহিত্য ও সংস্কৃতির উৎকর্ষতার একটি দৃষ্টান্ত হিসেবে নিজেকে তথা সমগ্র পরিবারকে সকলের কাছে উপস্থাপনের সাধু প্রচেষ্টার জন্য। প্রথমেই আমার অক্ষমতার কথা বলে রাখি, আমি রবীন্দ্র সাহিত্য বিশেষজ্ঞ নই, সাধারণ একজন মানুষ যার কাছে রবীন্দ্রনাথ ঠিক যতটুকু না জানলে চলে না ততটুকুই জানে। তাই এই নিবেদন শুধু একজন সাধারণ মানুষের পক্ষ থেকে তার ভালোবাসার মানুষকেই নিবেদন করা। 22শে শ্রাবণ বাংলা সাহিত্য ও সংস্কৃতির জগতে একটি স্মরণীয় দিন। এই দিন আসে, বারবার আসে, আবার চলে যায়, রেখে যায় আমাদের জন্য এক অনবদ্য সুখানুভূতি। এই দিন বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে প্রতি বছর নতুন করে নাড়া দিয়ে যায়। দিগন্তের ওপারে বিশ্ব সাহিত্যে উৎকর্ষতার চূড়ান্ত সীমাতে পৌঁছনোর প্রতিযোগিতায় ভারতবাসীর অনবদ্য প্রয়াসের আর নিরলস প্রচেষ্টার প্রতিজ্ঞার অঙ্গীকারের কথা স্মরণ করে দিয়ে যায়। 1941 খ্রিস্টাব্দের পর সুদীর্ঘ 79টা বছর পেরিয়ে গেছে। বিভিন্ন উত্থান পতনের ঐতিহাসিক আবর্তের মধ্য দিয়ে বিশ্ব সাহিত্য তার নিজের গতিতে এগিয়ে চলেছে ভবিষ্যতের দিকে। আজও সেই মহান ভবিষ্যৎ দ্রষ্টার অমোঘ বাণী, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি মোর কবিতাখানি কুতূহল ভরে, সমানভাবে প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ তাই শুধুমাত্র একজন কবি তথা কবিগুরু তথা বিশ্বকবির নাম নয়, এটা বাঙালির হৃদয়ে অত্যন্ত সযত্নে লালিত এক অনুভূতি, যা মিশে আছে বাঙালির হৃদয়ের বিনার তারে, প্রতিটি রক্তবিন্দুতে, স্মৃতির অনুরণনে। আজও শান্তিনিকেতনের ছাতিম তলায় রামকিঙ্করের ভাস্কর্যে খোয়াইয়ের পাড়ে তাঁর উজ্জ্বল উপস্থিতি। শুধু অনুভূতির সোনার কাঠির ছোঁয়ায় তিনি আবার হয়ে ওঠেন অতীতের সীমা ছাড়িয়ে বর্তমানের অনুভূতি। যদিও ইলেকট্রনিক মিডিয়া আর দৌড়ঝাঁপের দৈনন্দিন আবর্তে সাহিত্য চর্চা তথা বই পড়া থেকে বর্তমান প্রজন্ম প্রায় 80 বছর পরে কিছুটা হলেও দূরত্বে অবস্থান করছে। একটা আক্ষেপ প্রায়শই শোনা যায়, উদীয়মান কিছু লেখকের লেখা এখন আর কলেজ স্ট্রিটে কাটে না, পোকায় কাটে। অভিযোগ আংশিক সত্য, তবুও বলা চলে বাঙালির অন্তরাত্মার সেই সাহিত্য প্রীতির ভাবটা আজও একেবারে শুকিয়ে যায়নি। প্রত্যন্ত অঞ্চলে বইমেলাগুলো এখনো প্রতি বছর হয়।
আর এই অন্তঃসলীলা ফল্গু ধারাতে বাঙালিরা আজও রবীন্দ্র স্মৃতিতে স্নান করে নির্মল আর পবিত্র হয় পরিশ্রুত, পায় নবজীবন, নবপ্রেরণার অনুভূতি। সম্পাদক মহাশয় বিষয় নির্বাচন করেছেন এবছরের 22শে শ্রাবণ। গুরুত্ব দেওয়া হয়েছে এবছরের কথাটির উপর। এবছরে আপনারা সকলেই অবগত আছেন যে ভারত তথা সমগ্র বিশ্ব এক চরম দুঃসময়ের মধ্য দিয়ে চলেছে। মহামারী, অতিমারী, কোনো বিশেষ শব্দই বাঙালি তথা ভারতীয় জীবনযাত্রার দুরবস্থা বর্ণনা করার পক্ষে এখন আর যথেষ্ট নয়। শহর গ্রাম প্রতিটি কোণায় কোণায় প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি, জীবনের অনিশ্চয়তা। স্বাভাবিকতার এই অভাবের আবর্তে সাহিত্য আর শিল্প চর্চা তাই স্বাভাবিকভাবেই পর্যুদস্ত, এটাই নিয়ম। কিন্তু তবুও জীবন থেমে থাকে না, এগিয়ে চলে। মিথাইল শোলকভের কলমে তাই রচিত হয় অ্যান্ড কোয়াইট ফ্লোজ দ্য ডন, ওয়ার্স অ্যান্ড আলস উইল ফেড ইন্টু নাইট, ইয়ার দেয়ার স্টোরি ডাই। টমাস হার্ডির কণ্ঠে খারাপ সময়টা দীর্ঘস্থায়ী হয় না, শুধু সচেতন, সাবধানী আর সতর্ক মানুষ আবার আশার আলো দেখে, নতুন প্রভাত আসে, দেখা দেয় নবারুণ। এবছরও তাই হয়তো জাঁকজমকপূর্ণভাবে আমরা 25শে বৈশাখ পালন করতে পারিনি। জানিয়েছি একান্তে আর বিচ্ছিন্নভাবে মহান কবির জন্মদিনে তাঁর প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা আর বিনম্র প্রণাম। ঠিক তেমনই 22শে শ্রাবণ তাঁর চলে যাওয়ার দিনেও তাকে আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা আর ভালোবাসার কথাই জানাতে চাই, হয়তো নিভৃতে, বিচ্ছিন্নভাবে। তবু তিনি আছেন, আমাদের মধ্যে থাকবেন আরও অনেক অনেক দিন, যতদিন তাঁর সৃষ্টি থাকবে। আর সেই সৃষ্টি মানুষের মনে জ্ঞানের আলো জ্বালাবে, আনন্দের অনুভূতি জাগাবে, অন্ধকার থেকে একটি জাতিকে মুক্ত করার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেবে। প্রণাম, শতকোটি প্রণাম 22শে শ্রাবণে। অসংখ্য ধন্যবাদ আমাদের এই মূল্যবান সদস্যকে, যিনি আমাদের পরিবারে এই লেখা পাঠিয়েছেন এবং তার নিজের কণ্ঠেই শোনালেন আমাদেরকে 22শে শ্রাবণ সম্পর্কে কিছু কথা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সাথে আমাদের সম্পর্ক আরও গভীর হোক এই আশা রাখি। এখন আমাদের গ্রুপের একজন অ্যাক্টিভ সদস্য তথা পাঠক সৌম্য পাল, তারই কণ্ঠে শুনে নেব কবিগুরুর লেখা একটি কবিতা, হঠাৎ দেখা। পূর্ণতা না পাওয়া ভালোবাসাগুলো হৃদয়ের মাঝে অতীতের যে মানুষটিকে ঘিরে আবর্তিত হয়, তারই সাথে যদি অনেক দিন পর হঠাৎ দেখা হয়ে যায়, তখন মনে কি অনুভূতি জাগে। যারা তা জানেন, আজ তাদের জন্য রবি ঠাকুরের এই কবিতা, দুই মানুষের ক্ষণিকের পুনর্মিলন, দ্বিধান্বিত ভালোবাসার পূর্ণ বিচ্ছেদ নিয়ে। রেলগাড়ি কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে তালি ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাঁদার মতন চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব খনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চীনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমায় করলেন নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়,
বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না কোনো দিন। তাই যে প্রশ্নের জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু হলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। এতটুকু রইলেন চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বলল, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। লেখাঘর পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সৌম্যকে আমাদের পরিবারে অংশগ্রহণ করার জন্য এবং এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমাদের শোনানোর জন্য। এইভাবেই আমাদের সাথে থেকেও আরও অনেক ভালোবাসা ও সহযোগিতা দিয়ে লেখাঘর পরিবারকে এগিয়ে যেতে সাহায্য করো। কেমন লাগলো আমাদের এই পর্ব কমেন্ট করে জানান আমাদের। ভালো লাগলে লাইক করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। লেখাঘর পরিবার এই চ্যানেলে কিছু নবাগত লেখক লেখিকাদের হাতে লেখা গল্প ও কবিতা পরিবেশন করে থাকে। এই গল্প ও কবিতাগুলি শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লেখাঘর পরিবারে গল্প পাঠাতে পারেন আপনিও, আমরা সেই গল্প পাঠ করব। গল্প পাঠাতে আমাদেরকে ইমেল করুন www.lekhaghor0@gmail.com। আরও জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/lekhaghor.0।